আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের এসএসসি 2025 ব্যাচে যারা আছো, অর্থাৎ যাদের পরীক্ষা সামনে, তাদের রসায়ন প্রথম পত্র বইয়ের গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়ের যে পার্টগুলো থেকে কোশ্চেন হতে পারে সেগুলো টাইপ ভিত্তিকভাবে আলোচনা করেছি এবং তোমাদেরকে সুন্দর একটি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা মূলত টাইপ 1 এবং টাইপ 2 শেষ করেছি, কোয়ান্টাম সংখ্যা এবং বর্ণালিমিতি। সেই যে পার্টগুলো ছিল সেই টাইপগুলো আমরা শেষ করেছি এবং সেই টাইপ আমাদের 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো এসেছে যাবত সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম আর কি। তো তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2021 নিয়ে। দেখো এখানে একটি ডায়াগ্রাম চিত্র দেখতে পাচ্ছ, যেখানে এক্স শেল, ওয়াই শেল, জেড শেল এবং পি শেল দেওয়া রয়েছে। ইলেকট্রনটা ধাপান্তরিত হচ্ছে, দেখো পি শেল থেকে জেড শেলে আসছে, তাই না? আর এটা কোন পরমাণু? এটা হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, এখন গ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তরে এল এবং এম, অর্থাৎ যে স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার এর মান হিসাব করে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করতে বলা হয়েছে। এবং ঘ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের বিকৃত বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং উহার ব্যবহারিক যে ক্ষেত্র বিশ্লেষণটা, ব্যবহারিক ক্ষেত্রে আমরা কি কি কাজে লাগাই সেটা আমাদের বিশ্লেষণ করতে বলা হয়েছিল। তাহলে দেখো এটার আমরা সমাধানটা ভেবে করবো যে গ নাম্বার বলা হয়েছিল পি শেলের, তাহলে পি শেল বলতে দেখো তো পি শেল বলতে সর্বশেষ শক্তি স্তর না? তাহলে এটা প্রথম 1 2 3 4, তাহলে এন এর মান কত হবে বলো তো? এন এর মান হবে 4, এখানে এন এর মান 4 ব্যবহার করেছি। তো 4 এর জন্য আমরা বের করব, তাহলে n = 4, তাহলে এল এর মান হচ্ছে 0, এল এর মান 1, এল এর মান 2, এল এর মান 3। এল এর মান 0 হলে এল এর মান 0 হবে। তোমরা যারা এগুলা দেখো নাই বা এগুলা যখন এই পর্বটা যারা দেখো নাই, আমরা কোয়ান্টাম সংখ্যা পর্বে আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই পর্বগুলো দেখে নিবি, তাহলে এখানে বুঝতে অনেক ইজি হবে, বুঝছো? আর ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার চেষ্টা করবে যেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের জন্য লিঙ্ক খুঁজে পাও এবং তুমি বুঝতে যেন পারো। তাহলে l = 1 হলে, মানে যদি l = 1 হয় তাহলে m এর মান হবে 0 থেকে +-1 অর্থাৎ 3টা। সেম ভাবে l = 2 হলে 0 থেকে কি হবে +-2 পর্যন্ত। দেখো +1 +2 এবং -1 -2। l = 3 হলে কত হবে? 0 থেকে +-3 পর্যন্ত, তাহলে 0 +1 +2 +3 -1 -2 -3। এখন আমাদের লাগবে কি স্পিন সংখ্যা। আমরা জানি যে স্পিন মূলত ইলেকট্রনে কয়টা হয়? দুইটা হয়, একটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে, একটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে একটা প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। তো এখানে ছিল একটা, এই জন্য এখানে এক মনে আছে, ধরে নাও। তাহলে এখানে এক আর এখানে দুইটা, 2 একে 2। সেম ভাবে এখানে কয়টা রয়েছে? 3টা। ম্যাগনেটিক কণার সংখ্যা কয়টা বলো তো? 1 2 3টা ম্যাগনেটিক, তাহলে জন্য এখানে 3 ব্যবহার করেছি। আর এখানে স্পিন দুইটা, +1 প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এখানে 2 এখানে 3, 3 দুগুণে 6টি। সেম ভাবে আমরা এখানে মোট যদি আমরা হিসাব করি তাহলে 5টা পাবো। আর আমরা জানি স্পিন দুইটা, একটা প্লাস, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, তাহলে 5 দুগুণে 10টি। সেম ভাবে এখানে মোট ইলেকট্রন রয়েছে কয়টা, মানে স্পিন রয়েছে কয়টা? ম্যাগনেটিক স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 7 আর স্পিন হচ্ছে দুইটা, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। তো আমরা যদি এখানে 2 এখানে 7, 7 দুগুণে কত? 14টি। তাহলে মোট ইলেকট্রন কত হবে বলো তো? গুণ, তাহলে 2টা যোগ 6টা যোগ 10টা যোগ 14টা = 32টা আসবে। অথবা আমরা কি করতে পারি? অরবিটাল সংখ্যা বের করতে পারি। কিভাবে হিসাব করব? দেখো অরবিটাল হচ্ছে এখানে m এর মান একটা, এখানে m এর মান 3টা, একটা যোগ 3টা 4টা, এখানে হচ্ছে 5টা, তাহলে 4টা আর 5টা কত হবে? 9টা, 9টা, এখানে হচ্ছে 7টা, তাহলে কটা হবে বলো তো? 16টা। তাহলে এখানে অরবিটাল সংখ্যা আমরা হিসাব করেছি, প্রথমে একটা, তারপর 3টা, তারপর 5টা, তারপর 7টা = 16টা। আর 16কে দ্বিগুণ করলে মূলত আমরা কি পাবো? ইলেকট্রন সংখ্যা পাবো। তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 32টি। তো চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের বর্ণালী মানে ইলেকট্রনটি পি শেল, পি বলতে এন এর মান কত বলো তো? এন এর মান হচ্ছে 4, মানে 4 আর কি। তাহলে এখানে আমরা n2 ধরলাম এবং জেড শেলে এসেছিল, অর্থাৎ 3 এ এসেছিল, 4 থেকে 3 এ আসছে। তাহলে ছোটকে আর বড়কে বলো? 3 হচ্ছে ছোট, তার জন্য এটাকে n1 ধরেছি। 4 হচ্ছে একটু বড়, তার জন্য এটাকে n2 ধরেছি। তো আমাদের ধাপান্তরিত ফলে যে নির্গত বর্ণালী, এটা আমরা ল্যামডা ধরে নিলাম, আমরা ল্যামডার পরিমাণটা বের করবো আর কি। এখানে রিডবার ধ্রুবক দেওয়া আছে, r = 10 9 7 8 সেন্টিমিটার ইনভার্স 1 এবং n1টা দিয়েছি, n2টা দিয়েছি, ল্যামডা = হোয়াট? তাহলে আমরা জানি 1/λ = rs ইনটু, আমরা জেড স্কয়ার লিখিনি কেন বলতো? কারণ এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর মান কত হয় বলতো? 1, 1 এর স্কয়ার মানে 1, আর 1 এর সাথে গুণ হলে তো ওটাই হবে। তার জন্য আমরা কি করি না, এখানে আমরা 1টা ব্যবহার করি না। তবে যদি এটা যদি হাইড্রোজেন পরমাণু না হয়, যদি হিলিয়াম পরমাণু হইতো, তাহলে কিন্তু 2 লিখতে হতো, কারণ আমরা জানি জেড এর মানে হিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা কত হয়? 2 হয়, তাই না? অর্থাৎ প্রোটন সংখ্যা 2। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ল্যামডার পরিমাণটা বের করি, 1টাকে দিয়ে ইনভার্স করে দিই, ইনভার্সটা ভাগ হয়ে যাবে আবার। তাহলে 1 / কত হবে? rs ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 হোল স্কয়ার। তো আমরা যেখানে মানগুলো ইনপুট করি, 1 ছিল 1 রাখলাম, rs এর মান ব্যবহার করেছি 1/3 স্কয়ার, 1/4 স্কয়ার, এটা আসবে সেন্টিমিটারে। তো এখান থেকে যদি আমরা ল্যামডা বের করি, ল্যামডা = হবে
কত বলো তো? এটা হবে 1875.62 ন্যানোমিটার। আমি কি করেছি, ও 1 সেন্টিমিটার, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10^7 ন্যানোমিটার, আমি এখানে গুণ করে দিয়েছি, তাহলে এটা আসছে 1875.62 ন্যানোমিটার। দেখো এখানে n1 = 3 হয় বর্ণালীর যে প্যাস্টেন সিরিজের অন্তর্গত, কারণ আমরা জানি অনেকগুলো সিরিজ আছে, যেমন লাইম্যান, বামার, প্যাস্টেন, এরকম সিরিজগুলো রয়েছে। তাহলে n = 3 মানে কি, এটা প্যাস্টেন সিরিজ, তাই না? এবং অন্তর্গত, এবং এর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1875.62 ন্যানোমিটার, যা অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পরিসর। আর আমরা জানি এটার তরঙ্গ দৈর্ঘ্য পরিসর হচ্ছে 680 থেকে 10^6, এত প্রায় বিশাল একটা মান, ঠিক আছে? এত ন্যানোমিটার মধ্যে পড়ে, যেহেতু এটার মধ্যেই পড়ছে তার জন্য আমরা বলবো অবলোহিত রশ্মি অথবা আইআর বলবো, মানে আলট্রা ভায়োলেট রে আর কি। এর চিকিৎসা ক্ষেত্রের ব্যবহার রয়েছে, আমরা কয়েকটা ব্যবহার উল্লেখ করবো, কারণ আমাদের বলাই ছিল ব্যবহারগুলো ব্যাখ্যা করতে হবে। তো সংক্ষিপ্তভাবে 2-3টা ব্যবহার উল্লেখ করবো আর কি। প্রথমে হচ্ছে ক্যান্সার নির্ণয়ের, এটা হচ্ছে আইআর রশ্মি। তা আইআর এর ব্যবহার সর্বপ্রথম 1956 সালে বক্ষ ক্যান্সার শনাক্তকরণের মাধ্যমে শুরু হয়। সব ধরনের ক্যান্সারের শরীরের সাধারণ কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। এতে একদিকে যেমন অধিক পরিমাণে রক্ত গ্লুকোজ ব্যবহৃত হয়, অন্যদিকে রক্তের অত্যাধিক যে ল্যাকটেট থাকে, এই ল্যাকটেটগুলো বৃদ্ধি পায়। ফলে মেটাবায়িক হার বৃদ্ধি পাওয়ায় এবং ক্যান্সার আক্রান্ত স্থানের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই অবস্থায় আইআর রশ্মি ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত অংশের প্রতিচ্ছবি বা ইমেজিং পাওয়া যায়। ফলে সাধারণ কোষ অপেক্ষা ক্যান্সার আক্রান্ত কোষের আইআর প্রতিচ্ছবি স্পষ্টভাবে ভিন্ন হয়ে থাকে। এটি ক্যান্সারের রোগ শনাক্তকরণে সহায়ক হিসেবে কাজ করে। এরপর হচ্ছে মস্তিষ্কের রোগ নির্ণয়, যেটাকে NIRS বলা হয়, নেয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। তাহলে এটির দ্বারা কি করা হয়, এটির দ্বারা রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন পরিমাণ নির্ণয় করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়, এবং সদ্য প্রসূত শিশুদের মস্তিষ্কের ক্ষত নির্ণয়ে এটি কার্যকরী ভূমিকা রাখে আর কি। তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের যে বোর্ড প্রশ্ন এসেছিল ময়মনসিংহ বোর্ড 21-এর, সেটা নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে টাইপগুলো রয়েছে, অর্থাৎ মেইন টাইপগুলো, অর্ধক্ষেপ, এই টাইপগুলা, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।